শৌর্যের আখ্যান। এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। এক সময় একটা তীব্র কোলাহলে তার ঘুম ভাঙে। ট্রেন চলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের ভিতর কাউকে সে দেখতে পাচ্ছিল না। সে খুব ভয় পেল। ভয়ে তার হরহরি কম্পমান অবস্থা। সবেমাত্র কয়েক ঘন্টা আগে এইরূপ ভয়াবহ অবস্থা পেরিয়ে এসেছে। বৃহস্পতিবার 9:30 রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। আজকের গল্প অজানা বিপদের কবলে, লেখক প্রদীপ ঘোড়াই। শুরু হচ্ছে গল্প পাঠ। বৃহস্পতিবার 9:30 রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। সালটা ছিল 2017 জুলাই মাস। প্রত্যুষ বিএড এর লাস্ট সেমিস্টারের লিখিত পরীক্ষা। পরীক্ষার সেন্টার পড়েছিল পশ্চিম মেদিনীপুরের মালিঘাটি বিএড কলেজে। তখন সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক শিক্ষক। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের বাঁকচাতে। সবেমাত্র কাজ পেয়েছে, বেশি ছুটি নেই, তাই মহারাজের নির্দেশ মতো সে রোজ পরীক্ষা দিয়ে আশ্রমে ফিরে আসতো। 4 দিনের পরীক্ষা ছিল তার। 3টে দিনের পরীক্ষা ভালোভাবে দিয়েই ভালোভাবে আশ্রমে ফিরে আসতো। কিন্তু 4র্থ দিন ঘটেছিল যত বিপত্তি। পরীক্ষা শেষ হয়েছিল বিকেল 3টায়। তারপর প্রত্যুষরা তাদের রিজার্ভ করা মারুতি গাড়িতে ওঠে। গাড়ি ছাড়লো 3:30টায়। যাতায়াতের পথে পড়ে কংসাবতী নদী। এই নদীর উপর একটি ব্রিজ আছে, কিন্তু তা রাস্তার সাথে তখনও যুক্ত হয়নি। রাজনৈতিক কারণে কাজ বন্ধ, তাই পাঁশকুড়া ডেবরা থেকে আসা বাসগুলো ওখানেই থেমে যেত। নদীতে ভরা জোয়ারের সময় নৌকা পেরোতে হতো, আর অন্য সময় নদী শুকনো থাকলে ছোট গাড়ি অনায়াসেই যেতে পারত। তারা যখন পরীক্ষা দিতে গিয়েছিল তখন নদী শুকনো ছিল, তাই তাদের গাড়ি সহজেই চলে গিয়েছিল। কিন্তু আসার সময় ঘটল বিপত্তি। পথে বিভিন্ন লোকের কাছে নদীতে জলের কথা শুনে কেউ কেউ নৌকাতে যাবার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ড্রাইভার ও অন্য বন্ধুরা গাড়িতে যেতে চাইল। কারণ ড্রাইভার বলল কতক্ষণ সে গাড়ি সেখানে রাখবে, তার আরো ভাড়া আছে। তাই সে পরামর্শ দিয়েছিল, গাড়ির কাজ বন্ধ করে দাও, এখনো অল্প জল, আমি ঠিক গাড়ি নিয়ে চলে যাব। তার কথা মতো সবাই বসলো। কিন্তু কিছুটা যাবার পর জলের এক প্রচন্ড ঢেউর আঘাতে গাড়ির চাকা নড়বড়ে হয়ে গেল। জলের স্তর বৃদ্ধি পেয়েছে ক্রমে। এখন জলের তলায় গাড়ি। গাড়ি গিয়ে আটকে গেছে ওই ব্রিজের একটি মাঝের থামে। ড্রাইভার অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না। সবাই ভীত সন্ত্রস্ত, তবুও কেউ কেউ সাহসী ছিল। তারা সাহস দিয়ে বলল, গাড়িকে সবাই মিলে নাড়া, যদি ধাক্কা খেয়ে জলের স্রোতে তীরে গিয়ে থাকে। সবাই যথাসাধ্য নাড়া দিল। গাড়ি ওই থাম থেকে সরল বটে, কিন্তু গাড়ির কাঁচ দিয়ে তারা দেখল বাইরে যেন কঙ্কালসার কারা তাদের বারবার বাধা দিচ্ছিল। উভয়ের প্রবল প্রচেষ্টায় গাড়ির একটি কাঁচ খসে গিয়েছিল। ব্যাস, এখন যে যার মতো বাঁচার মরিয়া চেষ্টা। অগত্যা সবাই গাড়ির ড্রাইভারকে কিছু একটা ব্যবস্থা করতে বলবে, এমন সময় দেখা গেল ড্রাইভারের সিটে ড্রাইভার নেই। তার দেহ গাড়ির বাইরে জলে ভাসছে। এই দৃশ্য দেখে তাদের আর বুঝতে বাকি থাকলো না এরপর তাদেরও কি হতে চলেছে। তাই তারা যতটা সম্ভব দ্রুত যে যার মতো গাড়ির বাইরে বেরিয়ে এলো। তারপর সাঁতার দিয়ে ডাঙায় ওঠার চেষ্টা। স্রোত কাকে কোন দিকে নিয়ে গেল তার আর ঠিক ঠিকানা নেই। প্রত্যুষ ভালো সাঁতার জানত, তাই কোনো ক্রমে ব্যাগসহ নিজেকে রক্ষা করতে পেরেছিল। তখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। চতুর্দিক থেকে কুলরবে শঙ্খে কাঁসরধ্বনি ভেসে আসছে, কখনো আবার আজানের আওয়াজ। বাস সেখানে থাকে সে অনেক দূরে ডাঙায় উঠেছিল। আবার 2 ঘন্টা জলের স্রোতে লড়াই করে তার শরীর প্রায় ক্লান্ত হওয়ায় সে বাস ধরার জন্য ছুটতে পারছে না। কোনো ক্রমে পা চালিয়ে স্ট্যান্ডে যখন পৌঁছেছিল তখন শেষ বাসটা ছেড়ে চলে গেল। হায় হায় করতে করতে সে মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল। সারা শরীর ব্যথা ক্লান্ত। এক সময় ক্লান্তিতে তার চোখ জুড়িয়ে এলো।
এমন সময় দেবদূতের মতো কেউ যেন সেখানে এলো। তাকে বলল তার সমস্যাটা কি। সেসব জানালে সেই আগন্তুক তাকে মেছোগ্রামের কিছুটা আগে পর্যন্ত তার সাইকেলে পৌঁছে দিয়েছিল। তারপর প্রত্যুষ তাকে ধন্যবাদ জানাতে না জানাতে সে যেন নিমেষেই সেখান থেকে সুর শব্দে হাওয়ায় মিলিয়ে গেল। প্রত্যুষের সারা শরীরে লোম ভরে খাড়া খাড়া হয়ে গেছে। সে তবুও বুকে সাহস নিয়ে পাঁশকুড়া স্টেশনের দিকে দ্রুত পদক্ষেপে হেঁটে চলল। মাঝে রাস্তার দুই দিকে ঘন হোগলা, বাঁশ শিরিষ, লতা গুল্মের জঙ্গল। তার ভেতর থেকে শিগালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে বারবার। প্রত্যুষের গা শিউরে উঠেছিল। অবশেষে সে যখন স্টেশনে পৌঁছল তখন রাত 8টা। আসার সময় রিটার্ন কেটে এসেছিল, তাই টিকিট কাটার ঝামেলায় না জড়িয়ে সে 2 নম্বর প্ল্যাটফর্মে ঘোষণা শুনে ট্রেনে উঠে বসল। লোকজন প্রায় নেই বললেই চলে। কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল। ঝড়ের গতিতে ট্রেন ছুটল। ট্রেন মেচেদায় ঢুকল। মশলামুড়ি চপ হকার উঠছে দেখে সে চপ ও মশলামুড়ি কিনে খেয়ে জল খেয়ে পায়ের উপর পা তুলে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় লেবু চা হকার উঠলে চায়ের লোভ ছাড়তে না পেরে 5 টাকার 1 কাপ চা নিয়ে চুমুক দিতে দিতে চলল সুন্দর ঠান্ডা বাতাসে। এরপর কখন যে তার ঘুম ধরে গেছে তা সে জানে না। এক সময় একটা তীব্র কোলাহলে তার ঘুম ভাঙে। ট্রেন চলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের ভিতর কাউকে সে দেখতে পাচ্ছিল না। সে খুব ভয় পেল। ভয়ে তার থরহরি কম্পমান অবস্থা। সবেমাত্র কয়েক ঘন্টা আগে এইরূপ ভয়াবহ অবস্থা পেরিয়ে এসেছে। মনে মনে বলছে, হে ভগবান, আজ কার মুখ দর্শন করে বেরিয়েছিলাম যে বারবার এত বিপদের মুখে পড়তে হচ্ছে। বারবার ঈশ্বরকে বলে, মনে সাহস দাও প্রভু, সাহস দাও, যেন আর কোনো বিপদ না ঘটে। একটু সাহস নিয়ে কম্পিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি হয়েছে? আপনারা কারা? কোথায় আপনারা? কাউকে আমি দেখতে পাচ্ছি না কেন? কয়েকটি আলো বন্ধ হয়ে গেছে। 2-1টা লাইট জ্বলছে নিভছে। ফ্যান খুবই স্লো। একটু পরে কিছু কণ্ঠ শোনা গেল। নাকি সুরে তারা বলছিল, আমাদেরকে তুমি দেখতে পাবে না। সে কাঁদো কাঁদো ভাবে বলল। কেন? কি কি হয়েছে আপনাদের? তারা বলল। ওই দেখ পেছনে। সে দরজার পাশে দাঁড়িয়ে কোনো রকমে দেখল বাকি কামরা নেই। অশরীরীরা এবার বিদ্রুপের মতো হেসে বলল, এবারে সামনে দেখ। সে ভয়ে ভয়ে সামনে দেখে একই অবস্থা, কেবল তার কামরা ছুটছে। সে আকুল হয়ে বলতে লাগলো, কিভাবে এমন হলো? রক্ষা করো প্রভু, রক্ষা করো। অশরীরীরা বলে চলল, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন বাগনান পেরোনোর পরেই অন্য একটা ট্রেনের সাথে এমন ভাবে ধাক্কা লাগে যে তোমার এই কামরার সামনে ও পেছনের কামরাগুলো লাইনচ্যুত হয়ে যায়। আমরা সবাই এখন মৃত। তোমার ভাগ্য ভালো, তাই তুমি বেঁচে আছো। তোমার কামরায় তুমি ছাড়া আর কেউ ছিল না। তুমি বাঁচবে না, মরবে, মরবে, তুমিও মরবে। তোমার কামরা এখন ড্রাইভারহীন গাড়ি। ভূতেদের এই সকল কথা ও বিদ্রূপ হাসি শুনে ভয় তার আত্মা গুডুম। সে অজ্ঞান হয়ে ট্রেনের কামরার মধ্যেই পড়ে থাকলো। সমস্ত স্টেশনে রেড অ্যালার্ট করা হয়েছে এই রকম দুর্ঘটনার জন্য। ইঞ্জিনিয়াররা প্রস্তুত যাতে ওই কামরা উদ্ধার করা যায়। অবশেষে ওই কামরার গতি কমলেও হাওড়া স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে এসে ঘোষণা শুনে ওই কামরা ও তাতে থাকা লোকটিকে দেখার জন্য মিডিয়া সহ প্রচুর মানুষের ভিড় জমেছিল। রেল কর্তৃপক্ষ, উদ্ধারকর্মী সবাই মিলে তাকে যত্ন সহকারে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। মেডিকেল টিম তাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে
আপাতত সুস্থ বলে ঘোষণা করেন। প্রত্যুষের জ্ঞান ফিরলে সে হতবাক হয়ে নার্সদের বলে, আমি আমি এখানে কেন? আমার আমার কি হয়েছে? তাকে সবাই সান্ত্বনা দিয়ে সব বুঝিয়ে বলে। পরে তাকে রেল কর্তৃপক্ষ নরেন্দ্রপুর মিশনে পৌঁছে দেয়। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান। আমার সাথে আজকে কণ্ঠ অভিনয় ছিল বিপ্লব আহির, সাউন্ড এফেক্টে আমাকে সাহায্য করেছে অনন্যা আহির এবং ফাল্গুনী মাইতি। আপনি যদি গল্প লিখে পাঠাতে চান তাহলে 9874261818 এই নম্বরে হোয়াটসঅ্যাপে গল্প পাঠাতে পারেন। গল্প যে কোনো বিষয়ের ওপর হতে পারে, ভূতের গল্প, সিরিয়াল কিলারের গল্প, প্রেমের গল্প, রহস্যের গল্প, হাসির গল্প, সামাজিক গল্প ইত্যাদি। এখন আমরা অ্যাডাল্ট গল্প নেব না, এমন অ্যাডাল্ট গল্প পাঠাবেন যেটা কিশোর থেকে সর্বোচ্চ বয়সীদের জন্য হয়। পরে আমরা অ্যাডাল্ট গল্প নিলে জানিয়ে দেব। আজকের এপিসোড এখানে শেষ করছি।